সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। কৃষক বন্ধু অফলাইন ফর্ম ফিল আপ কীভাবে করবে। তো কৃষক বন্ধু অফলাইন ফর্ম ফিল আপ একেবারে নির্ভুলভাবে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। কিভাবে করবে সেটা কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সরাসরি তোমাদের মাঝে তুলে ধরবো। কোন ঘরে কি উল্লেখ করবে, কৃষক বন্ধু আইডি কোথায় পাবে এবং এই ফর্মের সাথে কোন কোন কপির জেরক্স তোমাদেরকে দিতে হবে, কোথায় জমা করতে হবে, সমস্ত বিস্তারিত তথ্য A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরবো। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে ফর্মটি আমার কাছে আছে, এই ফর্মটি কিন্তু অরিজিনাল ফর্ম, ডাউনলোড কপিও কিন্তু অ্যাকসেপ্ট করবে। তো কৃষি দপ্তর থেকেও কিন্তু তোমরা এই অরিজিনাল ফর্মটা তুলে নিতে পারবে। তো চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক। শুরুতেই তোমাদেরকে বলে রাখি, এই কৃষক বন্ধু আইডি নাম্বারটা কিন্তু তোমাদের এই ঘরে উল্লেখ করতে হবে। এই আইডি নাম্বারটা কোথায় পাবেন, কিভাবে পাবেন, ইতিপূর্বে কিন্তু আমি একটি ভিডিওর মাধ্যমে সরাসরি তুলে ধরেছি। এবং তোমাদেরকে বলে রাখি, এই ফর্মটি যদি কোনো রকম ভুল করো তাহলে কিন্তু সরাসরি বাতিল বলে ঘোষণা করা হবে। তাই খুব ধৈর্য সহকারে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তো এই 1 নম্বর কলমে কি বলেছে, এই 1 নম্বরের কলমে কিন্তু বলা হয়েছে সুবিধাভোগীর নাম কৃষক বন্ধু রেকর্ড ব্যাংক পাসবুক অনুযায়ী। অর্থাৎ এখানে বেনিফিশিয়ারির নাম ব্যাংক পাসবুক অনুযায়ী কিন্তু এখানে তোমাদের ব্যাংক পাসবুকে যে নামটি আছে সেই নামটি কিন্তু এই ঘরে সরাসরি উল্লেখ করে দেবে। তারপরে বলা হয়েছে 2 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে পিতা বা স্বামী স্ত্রী অভিভাবকের নামটা কিন্তু এই ঘরে বসাতে হবে। যদি বেনিফিশিয়ারি মহিলা হয় অর্থাৎ স্ত্রী হয় তাহলে স্বামীর ঘরের ছোট্ট করে একটা টিক চিহ্ন দেবে, দিয়ে স্বামীর নামটা এই ঘরে বসিয়ে দেবে। ক্লিয়ার? 3 নম্বরে বলা হয়েছে ঠিকানা। তো তোমার গ্রামের নামটা এখানে বসিয়ে দেবে, অর্থাৎ গ্রামের নামটা এখানে ফিল আপ করবে। তারপরে বলা হয়েছে জেলা অর্থাৎ ডিস্ট্রিক্ট, তোমার জেলার নামটা এই ঘরে উল্লেখ করবে। তারপরে বলা হয়েছে ব্লক, তোমার ব্লকের নাম, ব্লক কিন্তু 1 2 হয়, সেটা তোমরা খেয়াল রাখবে। অর্থাৎ তোমার ব্লকের নামটা কিন্তু এই ঘরে সুন্দরভাবে লিখে দেবে। লিখে দেওয়ার পরে 3 নম্বর কলমে তোমরা দেখতে পাচ্ছ 3-এর গতে বলা আছে গ্রাম পঞ্চায়েত। তো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা তোমার নিকটবর্তী, তুমি যে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়ছো সেই গ্রাম পঞ্চায়েতের নামটা এই ঘরে সুন্দর করে লিখে দেবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ মৌজা বা ভিলেজ, মৌজা ভিলেজ। এই মৌজাটা তোমরা কোথায় পাবে, তোমাদের যে নির্দিষ্ট পর্চা আছে পর্চার ঠিক বাম সাইডে কিন্তু মৌজার নামটা উল্লেখ করা আছে, এই মৌজার নামটা এই ঘরে সুন্দরভাবে ফিল আপ করে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ বলা হয়েছে ব্যাংকের বিবরণ অর্থাৎ ব্যাংক ডিটেলস। এই ব্যাংক ডিটেলসটা কার, বেনিফিশিয়ারি যিনি কৃষক বন্ধুর জন্য আবেদন করছেন, ঠিক আছে, তার ব্যাংক ডিটেলসটা কিন্তু এখানে ভরতে হবে। তো বলা হয়েছে ব্যাংক শাখার নাম অর্থাৎ ব্যাংক অফ নেম অফ ব্যাংক অ্যান্ড ব্রাঞ্চ। তো এখানে তোমাদের ব্যাংকের নামটা বসিয়ে দেবে এবং ব্রাঞ্চের নামটাও বসিয়ে দেবে। তারপরে আইএফএসসি, যে আইএফএসসি কোড একদম তোমরা ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজেই তোমরা দেখবে ওখানে উল্লেখ করা আছে। তো সেই আইএফএসসি কোডটা এই ঘরে তোমরা বসিয়ে দেবে। তারপরে দেখতে পাচ্ছ ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, অর্থাৎ ব্যাংকের পাসবইয়ের প্রথম পেজে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা তোমরা দেখতে পাবে, সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে সুন্দরভাবে লিখে দেবে। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ 5 নম্বর কলমে বলা হয়েছে আধার লিঙ্কড মোবাইল নম্বর, অর্থাৎ তোমার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটা সংযুক্ত করা আছে সেই মোবাইল নম্বরটা এই ঘরে বসিয়ে দেবে। দেওয়ার পরে 6 নম্বর কলমে বলা হয়েছে আধার নাম্বার, বেনিফিশিয়ারির আধার নাম্বার, যিনি আবেদন করছেন তার আধার নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবেন। 4টে করে অড লিখবে, অর্থাৎ ডিজিট লিখবে, লেখার পরে একটু স্পেস দিয়ে আবার 4টে লিখবে, একটু স্পেস দিয়ে আবার 4টে লিখবে, ঠিক আছে। মাঝখানে একটা করে গ্যাপ রেখে দেবে। আর গ্যাপ না রাখলেও কোনো অসুবিধা নেই, তবে এগুলো কম্পিউটারে যখন পোর্টালে তুলবে তখন তাদের সুবিধা হয়। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এপিক নম্বর, অর্থাৎ ভোটার আইডেন্টি কার্ডের যে নম্বর আছে সেই ভোটার আইডেন্টি কার্ডের নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে, অর্থাৎ উল্লেখ করে দেবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এসি নম্বর, অর্থাৎ অ্যাসেম্বলি নম্বর, তোমাদের যে বিধানসভার নাম আছে, ঠিক আছে, সেই বিধানসভার একটা নম্বর থাকে এবং তার পাশে সেই নম্বরটা লিখে বিধানসভার নামটা এখানে উল্লেখ করে দেবে। ক্লিয়ার? এবার তারপরে তোমাদের বলা হচ্ছে পার্ট নম্বর। তো তোমরা যেখানে ভোট দিতে চাও
সেই পার্ট নম্বর কত, বুথ নম্বর যেটা বলা হয় বাংলায়, সেই পার্ট নম্বরটা এখানে উল্লেখ করতে হবে। এবং তোমাদেরকে বলে রাখি, এইবার যারা ভোট দিয়েছেন তাদের একটা করে বড় রিসিপ্ট দিয়েছে, সেই রিসিপ্টে কিন্তু সমস্ত কিছুই তথ্যটা উল্লেখ করা আছে। পার্ট নম্বর উল্লেখ করা আছে, সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, সব কিছু উল্লেখ করা আছে, ঠিক আছে। তো সেখান থেকে তোমরা দেখে কিন্তু এখানে লিখে নিতে পারবে। তারপরে ঠিক নিচেই তোমরা দেখতে পাচ্ছ সিরিয়াল নাম্বার উল্লেখ করা আছে, তো সেই সিরিয়াল নাম্বারটা এই ঘরে তোমরা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে দেখতে পাবে বলা হয়েছে ফাউন্ড ইন ASDD লিস্ট ফর SIR WBLA 2026 পোল ইয়েস নো। অর্থাৎ বলা হয়েছে SIR অর্থাৎ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন বা WBLA 2026 ভোটারের জন্য ASDD তালিকায় পাওয়া গেছে। যদি SIR তালিকায় তোমাদের নাম থেকে থাকে বা এরকম কোনো বিষয় সংক্রান্ত থাকে তাহলে ইয়েস লিখবে, না হলে নো লিখবে। ক্লিয়ার? তারপরে কিন্তু বলা হয়েছে পেন্ডিং আন্ডার SIR অ্যাপিল ট্রাইব্যুনাল ইয়েস নো, অর্থাৎ অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতুবি রয়েছে। যদি SIR তোমাদের নাম এসে থাকে সেটা ট্রাইব্যুনালে আছে বা অ্যাপিলে যদি থেকে থাকে তাহলে ইয়েস লিখবে, না হলে এখানে নো লিখে দেবে। ক্লিয়ার? তারপরে বলা হয়েছে গদ্দাকে বলা হয়েছে পেন্ডিং CAA অ্যাপ্লিকেশান ইয়েস নো, অর্থাৎ মুলতুবি CAA আবেদন করেছেন, যদি আবেদন করে থাকেন সেইটা যদি পেন্ডিং অবস্থায় থাকে তাহলে এখানে ইয়েস লিখবে, না হলে নো লিখবে। তারপরে এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট কলম বলা হয়েছে PM কিষাণের সুবিধাভোগী কিনা, অর্থাৎ যিনি আবেদনকারী, এই যে ফর্মটা যিনি আবেদন করছে সেই আবেদনকারী PM কিষাণ পায় কি পায় না সেটা বলতে চেয়েছে। যদি পেয়ে থাকো তাহলে এখানে ইয়েস লিখবে, না নো, অর্থাৎ না পেয়ে থাকলে নো লিখবে। ঠিক আছে? তারপরে তোমরা দেখতে পাচ্ছ 10 নম্বর কলমে কি বলা হয়েছে। তো এই 10 নম্বর কলমে কিন্তু বলা হয়েছে কোন পেশার সাথে তুমি যুক্ত আছো। তো যেহেতু তুমি কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করছো সেক্ষেত্রে তোমার ফার্মার লিখতে হবে, কারণ কৃষকের সাথেই তুমি যুক্ত। ঠিক আছে? তো এখানে ফার্মার লিখে দেবে। তারপরে 11 নম্বর তোমরা দেখতে পাচ্ছ চাষযোগ্য জমির বিবরণ। ঠিক আছে? তো এই চাষযোগ্য জমির বিবরণটা কিন্তু তোমাদের পর্চায় সমস্ত ডিটেলসটা পেয়ে যাবে। সেই পর্চায় তোমরা দেখবে এখানে বলা হয়েছে 11 নম্বর JL নম্বর, পর্চায় কিন্তু ঠিক বাম পাশে JL নম্বর বাংলায় লেখা আছে, সেই JL নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপরে খাতিয়ান নম্বর, অর্থাৎ ওই পর্চায় খাতিয়ান নম্বরটা আছে, খতিয়ান নম্বর, সেই খতিয়ান নম্বরটা এখানে বসিয়ে দেবে। তারপরে তোমরা দেখতে পাবে ঠিক নিচেই দাগ নম্বর আছে, সেই দাগ নম্বরটা এই ঘরে তোমরা উল্লেখ করে দেবে। একেবারে সবার নিচে তোমরা দেখতে পাবে চাষযোগ্য জমির পরিমাণ একর, অর্থাৎ কত একরের জমি সেটা কিন্তু ওই পর্চায় তোমরা পেয়ে যাবে, পর্চায় এখানে উল্লেখ করে দেবে চাষযোগ্য জমির একরটা। তারপরে এখানে তোমরা দেখতে পাবে ওই পর্চায় লেখা থাকবে, ওই পর্চায় তারিখ ও খতিয়ান নাম্বার, একটা রেজিস্ট্রেশন নাম্বার লেখা থাকবে, সেই নাম্বারটা এই ঘরে বেশি দেবে, অর্থাৎ কত সালে তোমার ওই খতিয়ান নাম্বারটা হয়েছে, আর কপি খতিয়ান ডেটটা সেটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ জমির দখলের ধরন ক্রয়, উত্তরাধিকার সূত্রে, নামজারি, হস্তান্তর, অন্যান্য, অর্থাৎ তোমার কাছে যে জমিটা তুমি চাষ করো সেই জমিটা কি ট্রান্সফার, ক্রয় অর্থাৎ বিক্রয়, বাবা মারা গেছে তার পরিবর্তে তুমি পেয়েছো, সেটা কিন্তু এখানে উল্লেখ করবে। ঠিক আছে? তো ডেথ মিউটেশন মানে তোমার বাবা মারা গেছে সেই উত্তরাধিকার সূত্রে তুমি পেয়েছো, এবং কেউ যদি ট্রান্সফার করে সেটা এখানে তোমরা উল্লেখ করে দেবে, যে টাইপটা আছে সেই টাইপটা এখানে উল্লেখ করে দেবে। তারপরে 12 নম্বরে বলা হয়েছে আয়কর প্রদানকারী কি না। যদি ইনকাম ট্যাক্স তোমরা দিয়ে থাকো তাহলে ইয়েস লিখবে, না দিয়ে থাকলে নো লিখবে। ক্লিয়ার? তারপরে তোমরা সেকেন্ড পেজে চলে আসবে। সেকেন্ড পেজে এসে তোমরা এখানে দেখতে পাবে স্পাউস ডিটেলস বলতে যেটা আমরা নমিনি বুঝি। ঠিক আছে? তো আবেদনকারী যদি স্বামী হয় তাহলে স্ত্রীর ডিটেলস এখানে লিখবে, এবং আবেদনকারী যদি স্ত্রী হয় তাহলে স্বামীর ডিটেলস এখানে লিখবে। আর যারা অবিবাহিত আছো তারা কিন্তু বাবার ডিটেলসটা এই ঘরে বসিয়ে দেবে। ঠিক আছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ স্বামীর ডিটেলস, এখানে সমস্ত স্বামীর ডিটেলস দিচ্ছে, সেক্ষেত্রে এই স্বামীর জায়গায় ছোট্ট করে টিক মারবে তোমরা। তারপরে স্বামীর নামটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছ ব্যাংকের বিবরণ, তো ব্যাংকের নাম আর ব্রাঞ্চটা এই ঘরে বসিয়ে দেবে। তারপরে IFSCC কোড এটা এখানে বসিয়ে দেবে। ব্যাংকের পাসবই, এটা কিন্তু স্বামীর ডিটেলস অর্থাৎ স্পাউস ডিটেলস এখানে এক কথায়। তারপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এই ঘরে বসিয়ে দেবে।
তারপরে আধার সংযুক্ত মোবাইল নাম্বারটা তোমরা এই ঘরে উল্লেখ করবে, আধার নাম্বারটা তোমরা এই ঘরে উল্লেখ করবে এবং এপিক নম্বরটা কিন্তু এই ঘরে উল্লেখ করবে। অ্যাসেম্বলি যেটা বললাম বিধানসভার নম্বর এবং নামটা এই ঘরে উল্লেখ করে দেবে। পার্ট নম্বরটা এখানে উল্লেখ করে দেবে। সেম তোমরা ওই যে তোমাদের বলে রাখি যে কপিটা ভোটের সময় দিয়েছিল সেই কপিতে এই অ্যাসেম্বলি ডিটেলসগুলো পেয়ে যাবে। তারপরে সিরিয়াল নাম্বারটা এই ঘরে উল্লেখ করবে। কেবিএন এর সুবিধাভোগী কিনা, যদি ইয়েস হয় সুবিধাভোগী হয় তাহলে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। তারপরে তোমরা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে তোমরা এখানে দেখতে পাবে সেম টু সেম এসআর ডব্লিউবিএলএ 2026 ভোটার জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে কিনা, অর্থাৎ এসআইয়ের নাম তোমাদের যদি উল্লেখ থাকে তাহলে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। অ্যাপিল ট্রাইব্যুনাল মুলতবি রয়েছে কিনা, অর্থাৎ এসআইয়ের জন্য তোমরা অ্যাপিল করেছো বা ট্রাইব্যুনালে আছে তোমার সেটা যদি থেকে থাকে, সেরকম কোনো সংক্রান্ত বিষয় থেকে থাকে তাহলে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। তারপরে এখানে বলা হয়েছে মুলতবি সিএ আবেদন, অর্থাৎ পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশান, যদি ইয়েস হয় তাহলে ইয়েস লিখবে, নাহলে নো লিখবে। তারপরে এখানে বলা হয়েছে পিএম কিষাণ সুবিধাভোগী কিনা, অর্থাৎ এই যে স্পাউসের ডিটেলসটা তোমরা এখানে ভরবে, সেই স্পাউস যার নামটা ভরবে তিনি পিএম কিষাণ যদি পেয়ে থাকে তাহলে ইয়েস লিখবে, না পেয়ে থাকলে নো লিখবে, ঠিক আছে। তারপরে এই যে স্পাউস ডিটেলস, এই ব্যক্তি কোন পেশার সাথে যুক্ত সেই পেশার নামটা এখানে উল্লেখ করে দিবে। তো আমি এখানে ফার্মারের সাথে যুক্ত, আমি ফার্মারটা উল্লেখ করে দিলাম। তারপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আবেদন করছে, অর্থাৎ আবেদনকারীর একটা স্বাক্ষর অর্থাৎ সই এইখানে করবে। করার পরে একটু নিচে চলে আসবে। নিচে চলে আসার পরে এইগুলো কিন্তু সমস্ত অফিস ইউজ অনলি, ঠিক আছে। এই যে অ্যাকনোলজমেন্টটা এই যে স্লিপটা কিন্তু কেটে তোমাদেরকে দিয়ে দেবে। তো একদম নির্ভুলভাবে কোন কলমে অর্থাৎ কোন ঘরে কি উল্লেখ করতে হবে সমস্ত কিছু তোমাদের মাঝে শেয়ার করলাম। একেবারে নির্ভুলভাবে এরকম ফর্ম ফিল আপ করে তোমরা জমা দেবেন। এইবার তোমাদেরকে বলে রাখি এই ফর্মের সাথে কোন কোন কপি সংযুক্ত করবে। তো এই ফর্মের সাথে মূলত বেনিফিশিয়ারি অর্থাৎ যিনি আবেদনকারী, সেই আবেদনকারীর আধার কার্ড, ভোটার কার্ড এবং রিসেন্ট জমির তথ্য, পর্চা এবং তার সাথে সাথে কৃষক বন্ধুর যে কেবি আইডি নাম্বার সেটা 1 কপি জেরক্স তোমাদেরকে দিতে হবে। এবং এর সাথে সাথে তোমরা যে ভোট দিয়েছিলে সেই ভোটারের যে স্লিপ আছে সেই স্লিপটা জেরক্স দেবে। এটা হলো আবেদনকারী। এবং যে স্পাউস নেম অর্থাৎ যার নামে নমিনি রাখবে, সে স্বামী হোক, স্ত্রী হোক, XYZ, তারপর একটা জিনিস মিসিং হয়ে গেল, ব্যাঙ্ক অ্যাকাউন্টটা অবশ্যই তোমরা দেবে, ঠিক আছে। এবং তারপরে যে স্পাউস ডিটেলস, তার ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন। তার পাশাপাশি যে তোমরা 2026 সালে ভোট দিয়েছো সেই ভোটের রিসিপ্ট কপিটা দেবে। ব্যাস এই তথ্যগুলো নিয়ে অ্যাটাচড করে সমস্ত কপিটাই তোমরা সেলফ অ্যাটাচড করবে, অর্থাৎ সই করবে। করার পরে তোমাদের নিকটবর্তী যে কৃষি দপ্তর আছে সেই কৃষি দপ্তরে জমা করবেন। তো আজকের এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত সমাপ্ত। তো পুরো ডিটেলস কিন্তু সরাসরি তোমাদের মাঝে স্টেপ বাই স্টেপ তুলে ধরলাম এবং কোথায় জমা দিতে হবে, কোন কোন কপি অ্যাটাচড করতে হবে, অর্থাৎ এই আবেদনপত্রের সাথে সমস্ত তথ্যটাই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করলাম। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ভিডিও নিয়ে।